আমাদের কার্যশক্তি চ্যাপ্টার চলছিল, তাই তো? এমসিকিউ হচ্ছিল। এখন আমি যে এমসিকিউটা করব সেটা হচ্ছে ছায়া প্রকাশনী বইয়ের 22-এর এমসিকিউ। কি বলেছে? 5 নিউটন বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তু সরল রেখা, হ্যাঁ, 5 নিউটন বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তু সরল রেখা বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর ফলে বলটির দ্বারা কৃতকার্যের মান কত? 25 জুল হয়, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তুর গতির অভিমুখের অন্তর্বর্তী কোণের মানে তো একদম সহজ অঙ্ক। এখানে কার্য কত বলেছে? কার্য কত বলেছে? 25 জুল। 25 জুল বলেছে। বেশ। বল বলেছে কত? বল বলেছে, হচ্ছে 5 নিউটন, হ্যাঁ, 5 নিউটন। আর এর সরণ কত হচ্ছে? 10 মিটার, ঠিক তো? সরণ হচ্ছে কত? 10 মিটার। সরণ হচ্ছে কত? 10 মিটার। বেশ, সরণ হচ্ছে 10 মিটার। এবার আমরা হচ্ছে কি, এখানে যে বলটা আছে এই বলটা ধ্রুবক বল না পরিবর্তনশীল বল? ধ্রুবক বল। বলটা কি ধ্রুবক বল? তাহলে আমরা কৃতকার্য মানে কি জানি? ডাব্লিউ ইজিক্যালস টু এফ ডট এস, মানে এফ এস কস থিটা। ঠিক আছে? ডাব্লিউ ইজিক্যালস টু, তো ডাব্লিউ কত আছে এখানে? 25। এফ কত আছে? 5। এস কত আছে? 10 ইন্টু কস থিটা। থিটার মান বের কর, থিটার মান বার কর। ঠিক আছে? থিটার মান বের করে ফেল, কি আসছে। সহজ অঙ্ক আছে, কিছু নাই। থিটার মান বার করে ফেল, এটা হচ্ছে 22-এর অঙ্ক। কি হবে এখানে? 25 বাই কত হবে? 50 সমান কত হবে? কস থিটা। তাহলে কস থিটা সমান হাফ। তাহলে কি হবে? কস থিটা সমান যদি হাফ হয়, তাহলে থিটা সমান কত হবে? 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, 60 ডিগ্রি। মানে কোথায়? ও, আগের দিন যতগুলো করেছি কোশ্চেন, তার মধ্যে কারো যদি কোনো অসুবিধা থাকে বুঝতে বল। যে আগের যেটা করিয়েছিলাম, কালকে যতগুলো কোশ্চেন করিয়েছিলাম, কালকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, এমসিকিউ করেছি, সেটাতে বলেছিলাম করতে। হুম। বল, কোনো অসুবিধা আছে? এটা করে নিয়েছিস সবাই? হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কত আছে? 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন কি আছে? 36। 36-এর কোশ্চেন সবাই করে ফেল। 36-এরটা ইজি আছে। টোকা হয়ে গেছে, মুছে দিচ্ছি। 35 আছে, 35ও হবে, ঠিক আছে 35। তোরা যদি একবার বাড়িতে করতিস ভালো হতো আরো। 35 কি বলেছে কোশ্চেনটা? 35-এর একটি বস্তু কণা x সমান 0 থেকে x সমান 5 মিটার পর্যন্ত, প্রথমে তাহলে কি হচ্ছে? x সমান 0, দেন কি আছে? x সমান 5 মিটার, মিটার পর্যন্ত একটি বলের প্রভাবে, বলটা এখানে তো ছাপাতে কেটে গেছে। এই বইতে কি আছে রে তোদের বইতে? 7 মাইনাস, দাঁড়া 1 মিনিট, 7 - 2x প্লাস, হ্যাঁ, 3x² নিউটন। এটা হচ্ছে বলের মান দিয়েছে, 7 - 2x প্লাস 3x²। সবার বইতে এটা আছে নাকি একবার দেখুন তো। এই বইটাতে ছাপাটা কেটে গেছে, মানে ছাপাটা ওঠেনি। 3x²n, ঠিক আছে n। এবার কি বলেছে? এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্ষেত্রে কৃতকার্য কত হবে? আমাকে বল।
এই যে বলটা দেওয়া আছে পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল, তাহলে কৃতকার্যের ফর্মুলা কি হবে? ইন্টিগ্রেশন এফ ডট, এখানে ডিএস লিখবো না, আমরা কি লিখবো? ডিএক্স লিখবো। কেন কি, যেহেতু এক্স বরাবর হচ্ছে, তাহলে সরণ কত হবে? ডিএক্স। বেশ, এই যে বলটা না, এই বলটা কিন্তু এক্স অক্ষের দিকে এবং সরণও এক্স অক্ষের দিকে, এই জন্য এটা কত হবে? ইন্টিগ্রেশন এফ ডিএক্স কস 0 ডিগ্রি। কি হবে? কস 0 ডিগ্রি। বেশ, তাহলে আমাকে তাহলে এখানে কৃতকার্যটা হবে কি রকম? ইন্টিগ্রেশন তো দেব, এফ এর মান কত? 7 - 2x প্লাস 3x² ইন্টু ডিএক্স। এক্স আমি তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, ডিএক্স যেহেতু আছে, তাহলে লিমিট কার বসবে? 0 to 5। ব্যাস, এটাকে ইন্টিগ্রেশন করে যা হবে সেটাই হবে উত্তর। করে ফেল সবাই, সবার ইন্টিগ্রেশন করে যা হবে সেটাই হবে উত্তর। দেখ ইন্টিগ্রেশন কি হবে? 7 কিছু নেই মানে কি হবে? ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2, এক্স এর ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 + 1 মানে 2/2 প্লাস 3x² মানে কত হবে? x³/3। লিমিট বসিয়ে দেবো, কত হবে? 0 to 5। হয়েছে ইন্টিগ্রেশন। 2 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে কত হবে? এটা 7x - x² প্লাস x³ 0 to 5। ঠিক আছে, 0 to 5 হয়েছে, 0 to 5। বেশ, এটাকে তাহলে যদি আমি ভ্যালু বসাই কি হবে? কিছু নয়, প্রথমে হচ্ছে যা লিখেছি এখানে, এখানে যা লিখেছি এখানে আরেকবার লিখছি, নাহলে 7x - x² প্লাস x³ 0 to 7 0 to 5। প্রথমে কি হবে? x এর জায়গায় 5 বসাবো, কত হবে? 7 × 5 = 35 মাইনাস 25 প্লাস 125। ঠিক আছে, মাইনাস কি হবে? সবগুলোতে 0 বসালে 0 হয়ে যাবে, সবগুলোতে 0 বসালে 0 হয়ে যাবে। তাহলে উত্তর কত আসবে? এটা হচ্ছে 10 হয়ে যাবে, আর এটা 125। 10 + 125 মানে 135 জুল। এটা হবে উত্তর। বইতে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ভুল ছিল, আমি দেখিয়েছিলাম ফার্স্ট কোশ্চেনে, যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, ব্যাস। তারপরে কোশ্চেন দেখি কি আছে। 36 কোশ্চেন, একটি বস্তুর উপরে এত বল ক্রিয়া করে বস্তুটি R1 থেকে R2 বিন্দুতে গেলে কৃতকার্য। এটা তো সহজ অঙ্ক, -1 জুল হবে। হয়েছে, ওকে নিয়েছি সবাই। নেক্সট কোশ্চেন 36 কোশ্চেন বলেছে একটি বস্তুর উপরে প্রযুক্ত বল, একটি বস্তু কোণের উপরে প্রযুক্ত বল i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে প্রথমে লিখবি এফ, কত হবে? i ক্যাপ 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন। বেশ, বল আগে বল, এই হচ্ছে বলটা মানে হচ্ছে ধ্রুবক বল না পরিবর্তনশীল বল? ধ্রুবক বল। i ক্যাপ বরাবর 1, j ক্যাপ বরাবর 2, k ক্যাপ বরাবর 3। মান তো ঠিকই আছে, সময় না তো সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, না তো অবস্থানের সাথে, তার মানে এটা ধ্রুবক বল। তার মানে কৃতকার্যটা আসবে কত? এফ ডট এস। ধ্রুবক বল হলে কৃতকার্য এটা আসবে। কিন্তু এস মানে কি? এস ভেক্টর মানে কি হয়? অবস্থান, অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান। এখানে বলেছে কি বস্তুটি R1 একটা ভেক্টর দেওয়া আছে থেকে R2 তে গেছে, তার মানে অন্তিমটা কোনটা? R2 মাইনাস প্রাথমিক R1। এখানে R1 দিয়েছে, তাহলে R2 থেকে R1 বাদ যাবে। R2 কত? বল R2 কত আছে? i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস R1 কি আছে? i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ।
এটা আছে সবাই দেখেন একবার, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আই ক্যাপ কোনটা বললি? আর ওয়ান, আচ্ছা আর ওয়ান হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। হ্যাঁ, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। আর আর ওয়ান হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, বল এখান থেকে আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, তাহলে আই ক্যাপ আর থাকবে? জিরো আই ক্যাপ হয়ে যাবে, ঠিক না? আই ক্যাপ, এই যে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আই ক্যাপ চলে গেল। আচ্ছা মাইনাস জে ক্যাপ, এই মাইনাসটা এর সঙ্গে এলে মাইনাস জে ক্যাপ, মানে কি হবে? মাইনাস টু জে ক্যাপ, টু জে ক্যাপ মাইনাস টু জে ক্যাপ। ঠিক আছে, মাইনাস টু জে ক্যাপ। আচ্ছা টু কে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে কত হবে? শুধু কে ক্যাপ। তাহলে এটা হলো কি? সরণ। এটা হচ্ছে কি? বস্তুর সরণ। তাহলে কার্য কি হবে? এফ ডট এস। কার্য হবে কত? এফ ডট এস। এফ ডট এস, এফ কত? আই ক্যাপ, একটু নিচে লিখি এটাকে, এফ ডট এস, এফ হচ্ছে আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, ডট প্রোডাক্ট আসবে সরণটা, জিরো আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাই তো? হয়েছে? এখানে কোণের কোনো ব্যাপার নেই, যে যখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে তখন ডট প্রোডাক্ট করে দেবো, কোণের কিছু ব্যাপার নেই তখন, ঠিক আছে? ডট প্রোডাক্ট যেমন হয়, আইর সঙ্গে আই, জের সঙ্গে জে, কে সঙ্গে কে। উপরেরটা টোকা হয়ে গেছে সবার? তাহলে কি হবে? ডট প্রোডাক্ট করলে দেখ, ডট প্রোডাক্ট সহজ। আইর, এই আই এর সঙ্গে কি আছে? এক আছে, এই আই এর সঙ্গে জিরো আছে, এক আর জিরো মাল্টিপ্লাইড করলে কত? জিরো হচ্ছে। জে এর সঙ্গে দুই, এখানে জে এর সঙ্গে মাইনাস দুই, তাহলে মাইনাস চার। কে এর সঙ্গে এক, কে এর সঙ্গে তিন, তাহলে কত হবে? মাইনাস ওয়ান। উত্তর হবে কি? জুল, মাইনাস এক জুল। 36-এর কোশ্চেন হলো। বুঝছে? 37, 37 তোকে নিয়েছিস সবাই? তোকে গেছে, বুঝতে পেরেছিস? কারোর সমস্যা আছে বল, কারোর সমস্যা থাকলে বল। কিছু নাই, শুধু হচ্ছে বল আর হচ্ছে কি সরণকে ডট প্রোডাক্ট করে দিচ্ছি। হ্যাঁ, অন্তিম অবস্থান, অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান, অবস্থান ভেক্টর। নেক্সট হচ্ছে কত আছে? 37। বল 37-টা পারবি কিনা আগে দেখ, 37-টা চেষ্টা কর, দেখ কি আছে। এই কোশ্চেন করা হয়েছে, একবার নিজেরা করে চেষ্টা করে দেখ কি আছে। 37। হুম, হয়ে গেছে? কি আছে 37-এর কোশ্চেন? একটি ভর এম কে একটি তারের সাহায্যে g/2 স্থির ত্বরণের নিচের দিকে x দূরত্ব নামানো হলো, কৃতকার্যের মান কি হবে? তাই তো, কৃতকার্যের মান কি হবে? হ্যাঁ, একটি একটি ভর এম কে একটি তারের সাহায্যে g/2 স্থির ত্বরণের নিচের দিকে x দূরত্ব নামানো হলো, কৃতকার্যের মান কি হবে? তার, এটা এটা হচ্ছে বস্তু আছে, এর ভর কত? এম, একে g/2 ত্বরণের নিচের দিকে নামানো হয়েছে। তাহলে এখানে আমি এক কাজ করি, সুতোতে টান আমি আগে নিয়ে নিই টি। হয়েছে? সুতোতে টান কত? টি। সুতোতে টান আগে বার করতে হবে। এর ওজন কত? ক্যাপিটাল এম জি, নাকি না? এর ওজন কত? ক্যাপিটাল এম জি। তাহলে আমি যদি এখানে টি বার করতে চাই, বল এর ওজন নিচের দিকে এম জি, সুতোতে টান উপরের দিকে টি। টান সবসময় কি হয়? বস্তু থেকে দূরের দিকে হবে, সুতো বরাবর। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বল এই দুটো বলের মধ্যে কে বেশি হবে?
mg বড় আছে, তাহলে mg মাইনাস টি ইজ ইকুয়ালস টু এম ইন্টু এর ত্বরণ। মোট বল কত হচ্ছে, নিচের দিকের থেকে উপরের দিকে বলটা, ভর ইন্টু ত্বরণ, ত্বরণ হবে কত g/2। তাহলে এখান থেকে আমার টি চাই, টিটাকে ওই সাইডে নিয়ে চলে গেলাম, mg মাইনাস mg/2, তার মানে টি আসবে কত mg/2, টি আসবে কত mg/2, এটাই হলো mg/2 হচ্ছে কি, এটা হচ্ছে এর উপরে টান বল, ঠিক আছে। এবারে এখানে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে এবং অপশানও যেভাবে দিয়েছে, এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে নামানো হলে, আচ্ছা নিচের দিকে x দূরত্ব নামানো হলে কৃতকার্যের মান কি হবে, কার কোন বলের দ্বারা কৃতকার্য সেটা বলেনি, এখানে অ্যাকচুয়ালি টান বলের দ্বারা কৃতকার্য। দেখ, যদি এটাও না দেয় যে বলেছে কি যে নিচের দিকে নামানো হলে, দূরত্ব নামানো হলে কৃতকার্যের মান কি হবে, তাই তো। প্রথমে দেখ, আমি লিখবো টান বল দ্বারা কৃতকার্য, কি লিখবো, টান বল দ্বারা কৃতকার্য। হ্যাঁ, এটা লিখতে পারি, টান বল দ্বারা কৃতকার্য কি হবে বল, টান বল, টান বল কত mg/2, বল ইন্টু সরণ কত x, বলটা কোন দিকে উপরের দিকে, সরণটা নিচের দিকে, cos 180 ডিগ্রি হবে, তাই না। তাহলে কত হওয়া উচিত, হওয়া উচিত মাইনাস মাইনাস mg/2, ঠিক আছে, মাইনাস mg/2, তাহলে উত্তর কত হচ্ছে মাইনাস mg/2। এটা হচ্ছে কি কার্য, কোন বলের দ্বারা, টান বলের দ্বারা, টান বল দ্বারা কার্য, তাই না। কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে যে যদি একে নিচের দিকে নামানো হয় তবে কৃতকার্যের মান কি হবে, কে নামিয়েছে, কোনো লোক নামিয়েছে, তাই না, একে নিচের দিকে নামিয়েছে, তো যে নামিয়েছে সে কিন্তু টান বলের বিরুদ্ধেই কার্য করেছে। মানে আমি যদি এটাকে উপরের দিকে তুলি, আমি যদি টানটা কোন দিকে, টানটা হচ্ছে উপরের দিকে, আমি যদি উপরের দিকে তুলি তার মানে আমি টান বলের অভিমুখে কার্য করছি, আমি যদি নিচের দিকে নামাই তাহলে টান বলের বিপরীতে। তাহলে বলেছে নিচের দিকে নামানো হলো, কে নামিয়েছে, একটা লোক কোনো, তার মানে সে কিন্তু টান বলের বিরুদ্ধে কার্য করেছে। আচ্ছা, কোন বলের বিরুদ্ধে কার্য কি হয়, একটা মাইনাস হবে, কোন বলের বিরুদ্ধে কার্য কি হবে, যেটা উত্তর এসছে তার সঙ্গে একটা মাইনাস, তাহলে টান বল দ্বারা কৃতকার্য যেটা এসছে, তাহলে টান বলের বিরুদ্ধে কৃতকার্য কি আসবে, মাইনাস। এখানে যে লোকটা কাজ করছে সে কি করছে, সেকে নিচের দিকে নামাচ্ছে, মানে টান বলের বিরুদ্ধে কার্য করছে, তাহলে টান বলের বিরুদ্ধে কার্য কি হবে, এখানে একটা যে মাইনাস আছে আরো একটা মাইনাস হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কত, অপশন সি। কোন সমীকরণ, হাফ ইন্টু, কেন, বেগ নিয়ে তাও করতে পারিস, করতে উত্তরে একই আসবে, প্রাথমিক বেগটা শূন্য, কার্য শক্তি ক্ষমতা, হ্যাঁ কার্য শক্তি ক্ষমতা যেটা মানে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, ওটা দিয়ে উত্তর একই আসবে, করে দেখেছিস একই আসবে, ঠিক আছে, উত্তর একই আসবে। হ্যাঁ, ও যেটা বলছে কি যে, হ্যাঁ যেতে পারিস, ও যেটা বলছে কি যে এখানে প্রথমে বস্তুটা কি ছিল, স্থির ছিল, তাহলে এর হচ্ছে প্রাথমিক গতিশক্তি যদি আমি বলি, কিন্তু এখানে বেগ বার করতে হবে আবার, ঝামেলা, অনেক বেশি ঝামেলা, বেগ যদি বার করি, এখানে হচ্ছে প্রাথমিক বেগ কত, শূন্য, প্রাথমিক বেগ শূন্য, অন্তিম বেগ আমি যদি বলি তাহলে কি হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s, এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2a মানে কত g/2, s মানে কত হচ্ছে x, ঠিক আছে, তার মানে কত হচ্ছে এখানে
জি এক্স হচ্ছে ভি স্কোয়ারের মান, ভি স্কোয়ার ইজিক্যালস টু জি এক্স, ঠিক আছে, ভি স্কোয়ার ইজিক্যালস টু জি এক্স হচ্ছে। এখান থেকে কি হবে, তাহলে কৃত কার্য সমান গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন, বেশ, হাফ এম অন্তিম বেগের স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন। তাহলে এখান থেকে আমি যদি মান বসিয়ে দিই কি আসবে, হাফ এম ভি স্কোয়ার মানে জি এক্স মাইনাস হাফ এম ইউ স্কোয়ার মানে হচ্ছে জিরো, এটা ইউ, ইউ স্কোয়ার হচ্ছে কি প্রাথমিক বেগ শূন্য, তাহলে হাফ এম জি এক্স, ঠিক আছে, হাফ এম জি এক্স, এটা উত্তর। তাহলে এটা উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেন 38, 38 এটা কি হবে, 38 এটা একটি বস্তু কণার উপরে এত বল ক্রিয়া করার পর কার্য হলো শূন্য যদি বস্তু কণাটি 3y প্লাস kx রেখা বরাবর গতিশীল হয়, তবে কে এর মান কত হবে, কি হবে বলেছে, দেখ বলেছে বস্তুর উপরে, এই শোন, বস্তুর উপরে বল কাজ করেছে কোন কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, হ্যাঁ কি না, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ বল ক্রিয়া করার পর কার্য হলো শূন্য, ডাব্লিউ কত বলে দিয়েছে শূন্য। এবারে বলেছে বস্তু কণাটি একটা রেখা বরাবর গতিশীল হয়েছে, সেই রেখাটা দিয়েছে কত 3y প্লাস kx, 3y প্লাস kx ইজিক্যালস টু 5, এই রেখা বরাবর গতিশীল হয়েছে, তবে কে এর মান কত হবে, কি হবে, কর, হুম হুম, এটা কিভাবে সরণ হবে, এটা কিভাবে সরণ হবে, ওটা তো সরল রেখার সমীকরণ, ওটা তো সরল রেখার সমীকরণ, হুম, তা করে ফেল দেখ কি আসে, হুম, তাতে করে কি আসবে, করে দেখ উত্তর মিলে নাকি। আচ্ছা, এটা সরল রেখার সমীকরণ মানে এটাই কি সরণ নাকি, এটা সরল রেখার সমীকরণ মানে এটাই কি সরণ, কে বলেছে এরকম, হুম, হ্যাঁ কিভাবে হবে, তাহলে এটা সরল রেখা মানে এটা সরণ কিভাবে বুঝবো, এটা সরণ নয়, এক কাজ করব, এই দেখ, দেখ যদি আমি করিও দেখ কিভাবে, যদি আমি ডট প্রোডাক্ট করি কি আসবে, এটার সঙ্গে এটা ডট হলে আই ক্যাপ যদি বলি কোনটা আই কোনটা কে, এবার কিভাবে ধরবি, এটাকে ধরবি আই, কে আই 3j, এরকম ধরা যাবে না, মোটেও না। এখানে দেখ এক কাজ করছি, 3y বাই 5 kx বাই 5 ইজিক্যালস টু 1, y বাই কত হবে 5 বাই 3 প্লাস x বাই 5 বাই k ইজিক্যালস টু 1, মানে এই সরলরেখাটা দুটো বিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে x, এটা অ্যাকচুয়ালি আমি কি যদি আমি করে নিতাম x বাই 5 বাই k প্লাস y বাই 5 বাই 3 ইজিক্যালস টু 1, এটা হচ্ছে সরলরেখার সেই সমীকরণ যাকে আমরা এরকম করে লিখি, কি হবে না x বাই a প্লাস y বাই b ইজিক্যালস টু 1, সরলরেখাটা দুটো বিন্দু দিয়ে যায়, এটা হয় কত a কমা 0, এটা হয় কত 0 কমা b, 0 কমা b, তাহলে এই সরল মানে এই যে সরল রেখাটা আমি দিয়েছি, এই সরল রেখাটার দুটো বিন্দু দিয়ে যাবে, একটা হবে কত 5 বাই k কমা 0, আর একটা হবে কত 0 কমা 5 বাই 3, এই দুটো বিন্দু দিয়ে যাবে,
পুরো পথে তো কার্য শূন্য বলেছে, তাহলে আমি এক কাজ করতে পারি, আমি যদি বলি এই বিন্দু থেকে এই বিন্দু যাচ্ছে, এই বিন্দু থেকে এই বিন্দু যদি যায় তাতেও তো কার্য শূন্য হবে। এক কাজ করি, দুটো বিন্দু পেয়ে গেছে, এই দুটো বিন্দুর জন্য সরণ কি হবে করে ফেল। এই দুটো বিন্দু দিয়ে গেলে সরণ কত হবে করে ফেল। আগে লিখে নে, প্রথমে কি কিভাবে লিখবি, এইটা এতটা পর্যন্ত টুকে ফেল, এতটা পর্যন্ত টুকে ফেল। এরকম হবে না, এটা করতে বলেছি আমি না, আমি বলেছি শুধু এটা টুকতে, ওটা হবে না। সরণ ভেক্টর দিয়ে, দূরত্ব নয় এদের এদের মধ্যে। দুটো বিন্দু যদি এটা আর এটা, যদি আমি বলি এটা প্রাথমিক এটা অন্তিম, তাহলে সরণ কত হবে? আমি মান বার করতে বলিনি, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখতে বলেছি, ঠিক আছে? হয়েছে, টুকে নিয়েছিস সবাই, হয়ে গেছে। তার মানে এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে যে আমি দেখিয়ে দিচ্ছি কি, যে এটা দুটো বিন্দু, একটা বিন্দু হচ্ছে কত 5/k, 0, এই বিন্দু থেকে ধরো শুরু করলো এই যাত্রা, গেছে কোথায় এখানে 0,5/3, তাহলে সরণ কি হবে? 5/3 - 5/k, ঝটঝট করে করে দিল, কিছুই বোঝার দরকার নেই। এটার অবস্থান ভেক্টর কি হয়, এটা যদি আমি ইনিশিয়াল বলি, এটা হবে 5/k i প্লাস 0 j, এর অবস্থান ভেক্টর, কোন বিন্দুর অবস্থান ভেক্টর। এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে r2 যদি বলি, বা আর ফাইনাল যদি বলি, এটাকে ইনিশিয়াল, তাহলে ফাইনাল কত হবে 0 i প্লাস 5/3 j, ঠিক আছে, 5/3 j। তাহলে আমি সরণ কিভাবে পাবো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে আমি ধরে নিচ্ছি বস্তুটা সরল রেখা বরাবর এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, ও কিন্তু সরল রেখা বরাবর এখান থেকে এখানেও যেতে পারে, কিন্তু আমি এখান থেকে এখানে নিলে যে সরণের অভিমুখটা পাবো, এখান থেকে এখানে নিলেও তাই পাবো, সরলরেখা বরাবর তো চলছে কি। আমার উদ্দেশ্য ছিল সরলরেখার উপরে দুটো বিন্দু নেওয়া, সরণটা বার করে নাও, ঠিক আছে, সরণ বার করে নাও। তাহলে এখান থেকে কি হবে বল, আর ফাইনাল মানে কত 5/3 j, 0 i বার লিখছি না, মাইনাস আর ইনিশিয়াল মানে কত 5/k i, যদি ঘুরিয়ে লিখি -5/k i প্লাস 5/3 j। আমি ভেঙে ভেঙে করছি, এক চান্সে করা যেত, ঠিক আছে। তাহলে সরণ বার হয়ে গেল এরকম করে, তাহলে কৃতকার্য শূন্য মানে কি, এফ ডট এস সমান শূন্য, এফ ডট এস সমান শূন্য করতে হবে, হয়ে গেছে, এটা করে নে, সরণটা বার কর। আমার উদ্দেশ্য ছিল সরলরেখার বরাবর যেহেতু চলছে, সরলরেখার উপরে দুটো বিন্দু নেওয়া, যে দুটো বিন্দু থেকে আমি সরণটা পাবো। তাহলে বল দেওয়া আছে, সরণ পেয়ে গেলাম, এবার বল ভেক্টর ডট প্রোডাক্ট সরণ ভেক্টর করে কি করব না, কার্য বার করব শূন্য। তাহলে এখন কি করব, এটাকে ডট প্রোডাক্ট করে দিই, 2, অ্যান্সার কি আছে 2 আছে, বেশ। এফ ডট এস, তুই ওইটা যদি সরল লেখাকে আই ক্যাপ জে ক্যাপ করিস কোনোদিন হবে না, ওটা তো সরল নয়। এফ ডট এস সমান কি হবে 0, এফ কত 2i প্লাস 3j, ডট প্রোডাক্ট -5/k i প্লাস 5/3 j সমান 0। এবার বুঝতে পারছিস কেন আমি প্রথম দিনে সরল লেখা শিখিয়েছিলাম, এবার বুঝতে পারছিস প্রথম দিন কেন আমি সরল রেখার সমীকরণ শিখিয়েছিলাম, ত্রিকোণমিতি শিখিয়েছিলাম, এই কারণে, ঠিক আছে। কেন কি এখনো পর্যন্ত অনেক জায়গায় দেখবি সরল রেখা হয়নি, কারোর ডেরিভেটিভ হয়নি, আইর সঙ্গে আই যাবে, কত হবে -10/k, আইর সঙ্গে আই গুণ করে দিয়েছি, প্লাস কত হবে 5 হবে তো,
এই দেখ 3 ইন্টু 5/3, 3 3 কেটে দিয়েছি, তাহলে কত হবে -10/k সমান 5। এক কাজ করতে পারি, সরি সরি সরি, +5 সমান 0। তাহলে কি হবে 5 = 10/k, তাহলে কি হবে k = 10/5 সমান 2। একদম বাচ্চা ছেলের মতো করে দিয়েছি সবগুলো ধরে ধরে। হুম, এরপরের অঙ্ক হবে 62। আচ্ছা 62, এটা কতর দাগ আছে আমি তো বুঝতে পারছি না। 60, 60-এর দাগ, 60-এর দাগের কোশ্চেনটা দাগ মেরে নে তো। 60, 60 আর 62 করবো, 60-এর কোশ্চেন আর 62-এর কোশ্চেন, ঠিক আছে? 60-এর কোশ্চেন আর 62-এর কোশ্চেন, ঠিক আছে? তো 60-এর কোশ্চেনটা দেখছি কি আছে। 60-এর কোশ্চেন, প্রত্যানায়ক বল কি হয় আগে বলেছিলাম, স্প্রিং এর ক্ষেত্রে হয় বলেছিলাম। ওই বলেছিলাম না, এটা হচ্ছে স্প্রিং নয়, এটা রাবার দেওয়া আছে, মানে স্থিতিস্থাপক বস্তু। প্রশ্ন বলেছে কি একটি রাবার ব্যান্ড, এটা ধরো এটা হচ্ছে কি রাবার ব্যান্ড আছে, একটা রাবার ব্যান্ড বলে দিয়েছে, এটা কত 60-এর কোশ্চেন। দেখ ল্যাঙ্গুয়েজ পড়ে দিচ্ছি, বোঝ দেখ। একটি রাবার ব্যান্ডকে এক্স দৈর্ঘ্য প্রসারিত, ধরো এটা রাবার ব্যান্ড আছে, ঠিক না, রাবার ব্যান্ড আছে। এবারে আমি কি করলাম, এর এক্স দৈর্ঘ্য বাড়িয়ে দিলাম, টেনে কত বাড়িয়েছি, এক্স দৈর্ঘ্য বাড়ালে কি হবে, আমি যখন বাড়িয়ে দিয়েছি, এবার যদি মানে রাবার চাইবে কি নিজের অবস্থানে ফিরে আসতে, তার মানে ওই যে যে নিজের অবস্থানে ফিরে আসার জন্য একটা বল কাজ করবে, ওটাকে বলে প্রত্যানায়ক বল। কি বলে, প্রত্যানায়ক বল। ওই প্রত্যানায়ক বলটা কি দিয়েছে বলতো, ওই প্রত্যানায়ক বলটা দিয়েছে কত, F = ax + bx², প্রত্যানায়ক বলটা দিয়েছে। আর আমরা শিখেছিলাম কি বলতো, যে এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, যে স্প্রিং এর বল ধ্রুবক কত হয়, কে। বল ধ্রুবক, একটা স্প্রিং এর বল ধ্রুবক মানে, একটা স্প্রিং এর বল ধ্রুবক মানে এই স্প্রিংটাকে একক দৈর্ঘ্য বাড়াতে গেলে কে মানের বল লাগবে। একটা স্প্রিং এর বল ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে কি একক দৈর্ঘ্য বাড়াতে গেলে কে মানের বল লাগবে। তাহলে এক্স দৈর্ঘ্য বাড়াতে গেলে কত বল লাগবে, কে ইন্টু এক্স। কি, এটা আমরা পড়েছিলাম নিউটনের গতিসূত্রতে। স্প্রিং এর এটা হচ্ছে কি বল ধ্রুবক, বল ধ্রুবক। একটা স্প্রিং এর বল ধ্রুবক মানে বোঝায় কি এই স্প্রিংটার দৈর্ঘ্য যদি আমি একক দৈর্ঘ্য বাড়াতে চাই, তাহলে আমাকে কে মানের বল দিতে হবে। তাহলে এক্স দৈর্ঘ্য বাড়াতে গেলে কে ইন্টু এক্স মানের বল দিতে হবে। এটা স্প্রিং এর জন্য হয়, কিন্তু রাবারের ক্ষেত্রেও একটা প্রত্যানায়ক বল কাজ করে, কিন্তু ওরকম কোনো নিয়ম মানছে না এখানে। এরা দিয়েছে কি এর প্রত্যানায়ক বলটা এই সমীকরণ মানে এক্স এর সাথে এরকম নির্ভর করছে। বেশ, তাহলে বল যদি প্রত্যানায়ক বল এটাই হয়, মানে এক্স দৈর্ঘ্য বাড়ালে রবার তার নিজের অবস্থানে আসার জন্য যদি এই বলটাই প্রয়োগ করে, তাহলে আমি বাড়াতে গেলে তো এই বলটাই দিতে হবে, আমাকে ধরে রাখতে হবে এই বলটা দিয়ে। তো বল এক্স দৈর্ঘ্য বাড়াতে এই বলটা কাজে লাগছে, আমি এক্স দৈর্ঘ্য বাড়ানো অবস্থায় কত বল দিয়েছি, এই বলটাই। এক্স দৈর্ঘ্য বাড়ানো অবস্থায় কত বল দিয়েছি, এই বলটাই। এখন আমি যদি বলি যে আমি না আর একটু ডিএক্স দৈর্ঘ্য বাড়াতে চাই, তাহলে কৃতকার্য হবে, তাহলে কৃতকার্য হবে কত, ডাব্লু ডি ডাব্লু, বা ডাব্লু কত হবে, ইন্টিগ্রেশন
এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। কি এখানে বলটা কি ধ্রুবক বল? না, ধ্রুবক বল নয়। এবার দেখ, তোরা এক কাজ করতে পারিস যে প্রত্যানায়ক বল দ্বারা কৃতকার্য করবি। প্রত্যানায়ক বল কোন দিকে কাজে লাগছে? পেছনের দিকে। প্রত্যানায়ক বল দ্বারা যদি কৃতকার্য করি সেখানে কি হবে? 180 ডিগ্রি চলে আসবে, মাইনাস চলে আসবে। তাহলে বাইরের যে কাজ করছে সে কি করছে? প্রত্যানায়ক বলের বিরুদ্ধে কার্য করছে, প্লাস চলে আসবে। আর যদি বলিস যে না, প্রত্যানায়ক বলটা এদিকে কাজ করছে, আমি যদি প্রসারিত করতে যে আমাকে বল দিতে হচ্ছে এদিকে, তাহলে আমি এখানে লিখছি কি এক্সটার্নাল। এক্সটার্নাল মানে কি? বাইরের থেকে যে বল দিচ্ছে। একে যদি প্রসারিত করতে চাই বাইরে থেকে কোন দিকে বল দিতে হবে? এদিকে। তাহলে বলটা এদিকে, আর এ প্রসারিত হচ্ছে মানে এর দৈর্ঘ্য কত বাড়ছে? এই দিকেই বাড়ছে, মানে সরণ হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে ইন্টিগ্রেশন কি হবে? এফ এক্সটার্নাল ডিএক্স কস কত হবে? 0 ডিগ্রি। যেহেতু আমি বহিস্থ সংস্থা দ্বারাই করছি, বহিস্থ সংস্থা দ্বারা বল কোন দিকে? এদিকে। আর এর হচ্ছে সরণও করছে কোন দিকে? এদিকে। তাহলে এটাকে এখন কাজ কি? কাজ হচ্ছে বলের মান এক্স প্লাস বি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কত দৈর্ঘ্য বাড়াতে বলেছে? রাবার ব্যান্ডটিকে এল দৈর্ঘ্য প্রসারিত, তার মানে কত হবে? 0 টু এল। ইন্টিগ্রেশন করবি, লিমিট বসাবি, ইন্টিগ্রেশন করবি, লিমিট বসাবি। চল করে ফেল। এই কোশ্চেন পড়েছে কোথায়? জেই মেন, মানে আইআইটির কোশ্চেন। তাহলে ইন্টিগ্রেশন করে কি হবে? দেখ, ইন্টিগ্রেশন করলে এটা আসবে। আমার এই কোশ্চেনটার করার উদ্দেশ্য ছিল আমি একটু পরে স্প্রিং এর প্রসারণের জন্য কৃতকার্যের ফর্মুলা বার করব। ওই যে কেএক্স দিয়ে রেখেছি, এবার তোরা এক্ষুনি নিজেরাই করে বার করবি। দেখ কত হবে? এ, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? x² বাই 2 প্লাস বি মানে কত হচ্ছে? x³ বাই 3, 0 টু এল। বেশ, তাহলে আমি বসালে এটা কি হবে? এ এক্স মানে এখানে L² বাই 2 প্লাস বি L³ বাই 3। এটা অপশন কি আছে? অপশন আছে সি। অপশন আছে কত? সি। বেশ, এবারে আমি একটা কথা বলবো। 62 কোশ্চেনটা, ঠিক আছে, 62 কোশ্চেন পরে করছি, এটা করে দিই। হয়ে গেল। হ্যাঁ, না, এই একটা অঙ্ক বাকি থাকবে, এটা করে নিই, তারপরে ওদিকে যাচ্ছে। এটাই বাকি থাকবে, কোন একটা কোশ্চেন। 62, 63টা হবে না এখন। 62 হবে, 63টা আমি দাগ মেরে দিয়েছিলাম, কিন্তু 63 হবে না এখন। 62 হবে, 62 হবে। তাহলে 62 কর, দেখছি। না, 63টা হবে না। 75 দেখিনি আমি, দেখছি। করে ফেল 62টা। বাষট্টির কোশ্চেন দেখি কি বলছে। একটি একটি 2 কেজি ভরের একটি ব্লককে 10 মিটার উচ্চতা বিশিষ্ট
একটি নততল বরাবর ওঠাতে 300 জুল কার্য করতে হয়, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? এই দেখ, এটা হচ্ছে কি নততল, ঠিক আছে। বলেছে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি নততল বরাবর ওঠাতে, নততলের উচ্চতা কত? 10 মিটার। এটা উচ্চতা, নততলের উচ্চতা বলতে এটা বোঝায় 10 মিটার। এটা হচ্ছে বস্তু আছে 2 কেজি, ঠিক, 2 কেজি ভারের একটি ব্লককে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি নততল বরাবর ওঠাতে কৃতকার্য হয় 300 জুল। কৃতকার্য কত হয়? এখান থেকে যদি এখানে নিয়ে যাই, কৃতকার্য কত হবে? সরি, কৃতকার্য হবে, মোট কৃতকার্য কত হচ্ছে? 300 জুল। বেশ, ভর হচ্ছে 2 কেজি। এবার প্রশ্ন বলছে যে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? কি করে করব ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য? এখানে কোনও দেওয়া নেই কিছুই, কি হবে, কি করে করবি? কোন তো দেওয়া নেই, ঘর্ষণ গুণাঙ্কও দেওয়া নেই, মাস্টার ভুলে গেছে মনে হয়, মাস্টার ভুলে গেছে মনে হয়, কিছুই তো দেয়নি, কোন কিছু দেয়নি, তাহলে হবে না অঙ্ক, তাহলে অঙ্ক হবে না। আমি একটা কথা বলছি শোন, আমি একটা কথা বলছি শোন, আমার বলছি শোন, এখানে যদি এই বস্তুটা থাকে, কি কি বল আছে আমি দেখবো আগে, কি কি বল আছে আমি দেখবো। প্রথমে এর ওজন একটা আছে কত? mg, ঠিক। এর একটা লম্ব বল থাকে n, হয়েছে। আর যদি ওপরের দিকে তুলি তাহলে একটা ঘর্ষণ বলও কাজ করে f, ঠিক আছে। আমাকে বল যে এখানে কোন কোন বল কাজ করতে পারে। আচ্ছা, এখানে একটা বল বল যেটা হচ্ছে কি কোনো কাজ করবে না, কোন বলটা আছে? লম্ব বল। যদি আমি একে এই দিকে নিয়ে যাই, লম্ব বল কি হচ্ছে? সরণের অভিমুখের সঙ্গে লম্ব, তাহলে লম্ব বল দ্বারা কৃতকার্য হবে না। তাহলে আমি কি লিখতে পারি এটা, যে এই কৃতকার্যটা, কৃতকার্যটা আমি যদি বলি মোট কৃতকার্য, আমি লিখছি দেখি রাখো, মোট কৃতকার্য কি হয়? যতগুলো বল আছে তাদের দ্বারা কৃতকার্যের যোগফল। আমি লিখতে পারি কি, ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য, নাকি না, ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য প্লাস লম্ব বল দ্বারা কৃতকার্য, কৃতকার্য প্লাস আর কি আছে? অভিকর্ষ বল দ্বারা কৃত, অভিকর্ষ বল দ্বারা, অভিকর্ষ বল মানে কি? ওজন, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য, আছে। অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য। কার সমস্যা আছে এটা নিয়ে? কোনো সমস্যা থাকার কথা নয়, ঠিক। বেশ, এবারে আমি যদি দেখি এখানে কেবলমাত্র লম্ব বল দ্বারা কৃতকার্যই শূন্য হচ্ছে, তাই না? কেবলমাত্র লম্ব বল দ্বারা কৃতকার্য কি হচ্ছে? শূন্য হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে শূন্য। তাহলে বাকি থাকছে কোনটা কোনটা? ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য। আমি যদি কোনোভাবে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য পেয়ে যাই, তাহলে 300, মোট কৃতকার্য কত? 300 সমান ঘর্ষণ বল মানে WF বলে দিচ্ছি প্লাস WG বলে দিচ্ছি। WF মানে কি? ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য, WG মানে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃতকার্য। কোনোভাবে যদি আমি WG পেয়ে যাই, তাহলে WF পেতে আমার কোনো সমস্যা নেই, ঠিক না? তাহলে আমি WG কিভাবে পাবো? মানে হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃতকার্য। দেখ, আমাকে একটা কথা বল, মহাকর্ষ বল কাজ করছে কোন দিকে? এদিকে। কোন দিকে? নিচের দিকে। মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে, মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে। কত? 20, মানে mg। সবসময় mg কিন্তু নিচের দিকে কাজ করছে, সবসময় mg নিচের দিকেই কাজ করছে। আচ্ছা, এই বলটা হচ্ছে নিচের দিকে, আমরা কৃতকার্য বার করার সময় কি করি? যে প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর সরণ, বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ, বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ। তাহলে
এম ভরের বস্তুকে যদি আমি এম ভরের বস্তুকে যদি আমি এখানে প্রশ্নে দেওয়া আছে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য। এখানে প্রশ্নে কি দেওয়া আছে? ঘর্ষণের, এখানে প্রশ্নে কি দেওয়া আছে? ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে আমাকে এগুলো লেখা উচিত ছিল, যেহেতু আমি বাইরের সংস্থা কাজ করছে, তাহলে এখানে লেখা হচ্ছিল ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, সবকে বিরুদ্ধে করে দেবো, তাই তো? আর অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য, হ্যাঁ কি না বল? বুঝতে পারছিস কি বললাম? সব বিরুদ্ধে বলেছে। লম্ব বলের বিরুদ্ধে আর দ্বারা কৃতকার্য, যেহেতু লম্ব বল দ্বারা কৃতকার্য 0, তো বিরুদ্ধেও কৃতকার্য 0। তাহলে বল অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? সোজা সাপটা আমি বলবো, কি জানিস? mgh। কি করে mgh হচ্ছে আমি বলছি, শোন। এই দেখ কি করে mgh হচ্ছে, আমি বলে দিচ্ছি, দেখ। আর এই বস্তুটা এখানে আছে, কোথায় আছে? এখানে। এর ওজন কত? mg। mg। একে আমি এখানে নিয়ে যাই, কি এখানে নিয়ে যাই, কি এখানে নিয়ে যাই, যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা সবার h হয়, সবার কত উচ্চতা হয়? h হয়, তাহলে কৃতকার্য কি হয় আমরা জানি, কি প্রযুক্ত বল ইন্টু বলের অভিমুখে সরণ। এখানে প্রযুক্ত বল কত? mg। mg কত? নিচের দিকে। mg কোন দিকে? নিচের দিকে। আর সরণ হচ্ছে h ওপরের দিকে, cos 180 ডিগ্রি হবে, মানে কত হবে? মাইনাস mgh। এটা হচ্ছে কি ঘর্ষণ বল, লম্ব অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? mgh। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? mgh। মানে আমি যেটা বলতে চাইছি যে কোনো বস্তু এখানে ধরো আছে, তাকে আমি যে রাস্তা বরাবর যেখানে খুশি, মানে যদি এই উচ্চতায় নিয়ে যাই, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য হবে কত? mgh। সে আমি কোন পাথে কোথায় গেছি আমার দেখার দরকার নেই, এই উচ্চতায় ওঠা মানে mgh। ঠিক আছে, বেশ। তাহলে mgh হচ্ছে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য। তাহলে মোট কৃতকার্য শূন্য, মানে 300। মানে এখানে হচ্ছে ঘর্ষণ বল আর অভিকর্ষ বলের বিরুদ্ধে মোট কৃতকার্য 0। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যতা কত? mgh। mgh প্লাস ঘর্ষণ বলের বিরুদ্ধে, এটা হচ্ছে কি ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য। এখানে লিখে দেবো কি ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য। বোঝা গেল কি? তাহলে আমার দরকার এখানে কি mgh-টা। mgh কত হবে? m কত? 2, g কত? 10, h কত? 10, কত হবে? 200। তাহলে এটা হয়ে যাবে কত? ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য সমান 200, এখানে হবে কত? 300। তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? 100। আমি দেখ এটা দেখিয়েছি কেন, কেন কি আগে করিনি এরকম, কিন্তু যদি আমি এই কোশ্চেন দেখি, আমি এক চান্সে উত্তর করতাম। কিরকম? যে এখানে এখানে নততল আছে, ব্যাস, এর ভর কত? 2 কেজি। তাহলে একে যদি এই উচ্চতায় উঠাই, তাহলে ঘর্ষণ লম্ব বলে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য mgh। m2, g হচ্ছে কত? 10, h হচ্ছে 10, তাহলে 200। বেশ, তাহলে হচ্ছে মহাকর্ষ বলের বিরুদ্ধে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য 200, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য আর 100 হবে, তাহলে মোট হবে 300। কোশ্চেন সলভ করতে 3 থেকে 5 সেকেন্ড লাগবে। হ্যাঁ, কোশ্চেন সলভ করতে 3 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, ব্যাস, এইগুলোই হয়ে গেছে। ছুটি 12 চলে এসছে, তারা সবসময় আগেই আসে। আর হচ্ছে কালকের কালকে রবিবার, কালকে এর ওপরে একটা ভিডিও আসবে, দুটোকে একসঙ্গে মার্চ করে দিয়ে দেবো। তো আর হচ্ছে রবিবার, দেন হচ্ছে মঙ্গলবার পড়া হলে তোদের এটা শেষ হয়ে যাবে পুরোটা, কার্য শক্তি ক্ষমতা শেষ। দেন হচ্ছে আমি পড়াবো, কি পড়াবো? আহ, দৃঢ় বস্তুর ঘূর্ণন। ঠিক আছে, রায় মার্টিন আর পরীক্ষা নেবো না, রায় মার্টিন থেকে, রায় মার্টিন কোশ্চেন পেপার থেকে একসঙ্গে 35 মার্কস করে করবো, কোশ্চেন করবো একসঙ্গে, একটা একটা সেট। ঠিক আছে, ভালো করে সবাই রিভিশন দিতে থাক।
চার কার্যশক্তি ক্ষমতা হচ্ছিল, ঠিক আছে চ্যাপ্টার। আজকে যেটা করব সেটা হচ্ছে কি লেখ হেডিং ডে পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্য, ঠিক আছে, পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্য। তো পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্য, ঠিক আছে। তো আমরা জানি মেন ফর্মুলা কি, ডাব্লিউ ইজিক্যালস টু ইন্টিগ্রেশন এফ ডট ডিএস। এটা পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্য। তো আমরা যতগুলো কোশ্চেন করেছি সেগুলো হচ্ছে কি না একমাত্রিক, মানে কোনো একদিকে চলছে এরকম করেছি। ধর কোনো কারণে বলটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, হ্যাঁ হেডিংটা এটাই পরিবর্তনশীল, হ্যাঁ এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ এফ জেড কে ক্যাপ। এর মানে কি, এদিকে তাকাবি সবাই, এর মানে কি হচ্ছে বলটা হচ্ছে কি বলের এক্স অক্ষ বরাবর যে বলের মান সেটা হচ্ছে কত এফ এক্স, ওয়াই অক্ষ বরাবর যে বলের মান সেটা এফ ওয়াই, জেড অক্ষ বরাবর যে বলের মান সেটা হচ্ছে কত এফ জেড। একটু কাছে কাছে বসবি, ঠিক আছে, সাউন্ড মাইক চলছে তো। তারপরে ঠিক একই রকম ভাবে আমরা ডিএস কে কিভাবে লিখি, ডিএস মানে হচ্ছে সরণ, ডিএস কে লিখি কিরকম, এক্স অক্ষ বরাবর সরণ মানে কত ডিএক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর সরণ মানে কি ডিওয়াই জে ক্যাপ, জেড অক্ষ বরাবর সরণ ডিজেড কে ক্যাপ, ঠিক না? তাহলে তাহলে বল আমরা যে লিখলাম ডাব্লিউ ইজিক্যালস টু ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, এফ ডট ডিএস তাড়াতাড়ি টুকবি, এফ ডট ডিএস মানে কি এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ এফ জেড কে ক্যাপ ডট প্রোডাক্ট ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, ঠিক তো? এবার যদি ডট প্রোডাক্ট করে দিই তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন এফ এক্স আই এর সঙ্গে আই যাবে ইন্টু ডিএক্স প্লাস ওয়াই জে এর সঙ্গে জে যাবে এফ ওয়াই ডিওয়াই প্লাস কে এর সঙ্গে কে যাবে এফ জেড ডিজেড। হলো এফ জেড ডিজেড, এতটা পর্যন্ত টুকে নে সবাই, এফ জেড ডিজেড। এটাকে যদি ডট প্রোডাক্ট করি কি আসবে, ডট প্রোডাক্ট করে দিয়েছি, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশনটাকে আমি কি করব, ইন্টিগ্রেশনটাকে আমি আলাদা আলাদা করে নেব, এফ এক্স ডিএক্স প্লাস এফ আই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড, ঠিক আছে, এফ জেড ডিজেড। এবার এরকম থাকা মানে কি হবে, ইন্টিগ্রেশন হবে, হয়েছে, এটা বললাম। এবারে বল, এবারে ধর একটা কোশ্চেন দিচ্ছি আমি, চল একটা কোশ্চেন দিচ্ছি, একটি বস্তুর ওপর প্রযুক্ত বল, একটি বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমান 2x i ক্যাপ প্লাস 3y স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে। বস্তুটিকে 1 0 -1 বিন্দু হতে 2, 3, 1 বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, ঠিক আছে, নিয়ে যেতে কৃতকার্য কত হবে। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল এটা দিয়েছে এবং বলে দিয়েছে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, ঠিক তো? এবারে কি করে ধ্রুবক বল এটা, এক্স যদি পরিবর্তনশীল বল তাহলে
এবার এখান থেকে কৃতকার্য কত হচ্ছে ডাব্লু ইন্টিগ্রেশন কি লিখবো বল, ইন্টিগ্রেশন লিখবো আই ক্যাপ মানে এক্স এক্স এর যে কম্পোনেন্ট আছে এখান থেকে, তাহলে কি হবে এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। এবারে এক্স কোথা থেকে কোথায় চেঞ্জ হয়েছে, 1 থেকে 2 তে। দেখ এক্স কোথা থেকে কোথায়, 1 থেকে 2 তে। ওয়াই 0 থেকে 3 তে। আর জেড -1 থেকে 1 এ। লিমিট কিভাবে বসাচ্ছি দেখতে পেয়েছিস, এরকম করে। এইটা বলে দেওয়ার পর এবারে আমি কি লিখবো, এখানে ইন্টিগ্রেশন করব, দিয়ে ভ্যালুগুলো বসাবো। বলের মানটাই তো লিখলাম না, ডাব্লিউ ইজিক্যালস টু, চল এফ এক্স কি ছিল বলতো, 2x dx। আই কে বার লিখতে হবে না, চলে হ্যাঁ, 1 থেকে 2 প্লাস 3y² dy 0 থেকে 3 প্লাস এফ জেড কত ছিল, শুধু জেড ডিজেড -1 থেকে 1। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে যা হয়, প্রথমে বল এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, 2 তো কনস্ট্যান্ট, এক্স এর ইন্টিগ্রেশন x²/2, লিমিট বসবে 1 থেকে 2 প্লাস 3 কনস্ট্যান্ট y² এর ইন্টিগ্রেশন y³/3, 0 to 3 প্লাস জেড এর ইন্টিগ্রেশন z²/2, লিমিট বসবে -1 থেকে 1। চল এটাকে লিমিট বসিয়ে তোরা এটা কেটে দিলাম আমি, তাহলে কত হচ্ছে x², লিমিট বসবে 1 থেকে 2, আর এটা হচ্ছে কত y³, লিমিট বসবে 0 to 3 প্লাস এটা হচ্ছে কত z²/2, লিমিট বসবে -1 থেকে 1। আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এবারে তোরা এটাকে ক্যালকুলেশন করে বল কত আসছে। কি হবে, এটাকে প্রথমে কি করব, এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে কত হবে, 2 2 4, মাইনাস এক্স এর জায়গায় 1 বসাবো, 1 এর স্কয়ার মানে 1, প্লাস এগুলোতে নিয়ম কি রকম, আপার লিমিট বসাবো, মানে এক্স এর জায়গায় 2 বসালে কত হচ্ছে, 2 এর স্কয়ার মানে 4, মাইনাস এক্স এর জায়গায় 1 বসাবো না, ওয়াই এর কিউব মানে কত হবে, 3 এর কিউব মানে 27, মাইনাস 0 বসালে 0, প্লাস জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু 1, তাহলে কি হবে হাফ, মাইনাস একটা দেব, জেড এর জায়গায় -1 বসালে -1 এর স্কয়ার মানে 1। এই দেখছিস এটা, জেড এর জায়গায়, এদিকে তাকাবি, জেড এর জায়গায় -1 বসালে -1 এর স্কয়ার মানে 1/2। তাহলে কি হলো, এটা 4 থেকে 1 গেলে 3, আর এটা হচ্ছে কত 27, আর এটা হাফ থেকে হাফ বাদ দিয়ে দিচ্ছি, ওটা কিছু হচ্ছে না, 0 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 30। এসআই পদ্ধতিতে থাকলে এটা জুল, এসআই পদ্ধতিতে থাকলে এটা কি হচ্ছে, জুল। কি হচ্ছে এটা, এসআই পদ্ধতিতে থাকলে কি হচ্ছে, জুল হচ্ছে, জুল। নেক্সট কোশ্চেন, দেখ আমি তোদেরকে ডেরিভেটিভ শিখিয়েছিলাম তো, ডেরিভেটিভে ধর আমি বললাম যে y ইজ টু এক্স এর কিউব, এর ডেরিভেটিভ আমি যদি করি ডিওয়াই ডিএক্স, কি করতিস, হ্যাঁ 3x²। এবার ধর আছে কি রকম, y ইজ টু এক্স এর কিউব ইন্টু t², এখানে x ও পরিবর্তনশীল y ও পরিবর্তনশীল,
তখন মানে এটাকে কি বলা হয়, ওয়াইটা হচ্ছে কি ফাংশন অফ এক্স কমা টি, মানে ওয়াই দুজনের উপর নির্ভর করছে, এক্স এর উপরেও নির্ভর করছে, টির উপরেও নির্ভর করছে। এই জায়গাতে আমরা যে ডেরিভেটিভ করি তাকে আমরা কি বলি, আংশিক অবকলন। কি বলি? আংশিক অবকলন। আংশিক অবকলন ইংরেজি হচ্ছে কি পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ, তো সেটাকে আমরা কিরকম লিখি, যেমন ডেল ওয়াই ডেল এক্স, মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ। আবার ডেল ওয়াই ডেল টি আমরা লিখতে পারি টি এর সাপেক্ষে ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ। যখন এক্স এর সাপেক্ষে ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ করব, তখন আমরা দেখব কি যে এক্স বাদে বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরতে হবে, এক্স বাদে বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরতে হবে। যেমন আমি একবার করলে তোরা বুঝতে পারবি, ধর এটা আছে ওয়াই ইজিক্যালস টু কি আছে, এক্স এর কিউব টি স্কয়ার। তো যদি কেউ বলে ডেল ওয়াই ডেল এক্স, এর মানে তুই করবি কিরকম, যে এক্স বাদে বাকি সবাই কনস্ট্যান্ট ধরে নে। এখানে আরেকটা দিয়ে দিচ্ছি, ধর এটা 4 আছে, তাহলে 4 তো এমনিতে কনস্ট্যান্ট, না না 4 কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট গুণে আছে, তো ওটা থেকে যাবে। কনস্ট্যান্ট যদি যোগে থাকে তখন 0 হয়, কনস্ট্যান্ট যোগে থাকলে বা বিয়োগে থাকলে ডেরিভেটিভ 0 হয়, কনস্ট্যান্ট তো গুণে আছে। আচ্ছা 4 তো এমনিতে কনস্ট্যান্ট জানি, এখানে যখন পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে তখন টি স্কয়ারটাও কনস্ট্যান্ট, তাহলে এক্স এর কিউবের যেমন ডেরিভেটিভ হয় কত হবে 3x এর স্কয়ার, তাহলে টোটাল অ্যান্সার হয়ে যাবে কত 12 এক্স স্কয়ার টি স্কয়ার হয়ে গেল এটা। এবারে দেখ ডেল, হ্যাঁ হ্যাঁ আমি এটা মুছছি না, ডেল ওয়াই ডেল টিটা করে দিই, তখন কি হবে, তখন হবে কি এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে 4 কনস্ট্যান্ট, এক্স এর কিউব কনস্ট্যান্ট, টি স্কয়ারের ডেরিভেটিভ যেমন হয় টি এর সাপেক্ষে কি হবে 2t, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 8 এক্স এর কিউব টি। যার সাপেক্ষে আংশিক অবকলন হচ্ছে আমরা সাধারণভাবে যেমন ডেরিভেটিভ করি সেভাবেই করব, বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরে নেব। ঠিক আছে, আমি নোট বলে লিখছি, যার সাপেক্ষে আংশিক অবকলন করা হয় তাকে বাদ দিয়ে বাকি সবাইকে ধ্রুবক হিসাবে ধরতে হয়। ব্যাস, যার সাপেক্ষে আংশিক অবকলন হচ্ছে তাকে বাদ দিয়ে বাকি সবাইকে ধ্রুবক হিসাবে ধরো। ওরকম করলে হবে না, হয়েছে? কিন্তু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বাই ইন্টিগ্রেশন পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কিছু হয় না, মানে ধর কেউ ভাববে যে এরকম করে দিই, আর বললো যে ওয়াই স্কোয়ার এক্স এর কিউব ডিএক্স, তার মানে এই নয় যে ওয়াই স্কোয়ারটাকে আমি বাইরে বার করে দিলাম, এক্স এর কিউবের ইন্টিগ্রেশন করে দিলাম, এটা হয় না। ঠিক আছে, এরকম ভাবে করা যাবে না, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, এটা হচ্ছে ভুল। কি লিখবো, যে পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কিছু হয় না, পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কিছু হয় না। তবে হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই পার্টস বলে একটা কিছু হয়, ইন্টিগ্রেশন বাই পার্টস হয়। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে পার্শিয়াল ডেরিভেটিভ যেমন করলাম, যে একজনকে কনস্ট্যান্ট ধরে নিলাম, বাকিদের ডেরিভেটিভ যার সাপেক্ষে হচ্ছে তাকে ডেরিভেটিভ করে দিলাম, ইন্টিগ্রেশনে এরকম হয় না। তো ইন্টিগ্রেশন বাই পার্টস হয়, তবে ওখানে আলাদা রকমের রুল আছে, এটা আমাদের এখন দরকার নেই। ইন্টিগ্রেশন বাই পার্টস তোরা ক্লাস 12-এ পড়বি। তো কথা হচ্ছে যে
এরকম কিছু হয় না ইন্টিগ্রেশনে। ব্যাস, কোথাও যদি কোনোভাবে, আমি বলেছি, হ্যাঁ, টেনে এখানে বলেছি যে পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কিছু হয় না, মানে যে এরকম আছে, আমি এক্স এর স্কোয়ারটাকে বাইরে বার করে দিয়ে ওয়াই স্কোয়ারটাকে বাইরে বার করে দিয়ে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দেবো, এরকম ইন্টিগ্রেশনে হয় না। তবে হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই পার্টস বলে কিছু হয়। এবারে ধর আমি বলছি কি ডি এক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স হয়। ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স হয়। যদি কোথাও থাকে ডি ওয়াই স্কোয়ার, তার ইন্টিগ্রেশন কি হবে, ওয়াই স্কোয়ার। যদি কোথাও থাকে ডি ডি ব্র্যাকেটের মধ্যে সাইন এক্স প্লাস কস এক্স, সেটা কি হবে, সেটা হবে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স। বোঝা গেল কিনা? মানে ডি এর ভেতরে পুরোটা, বোঝা যাচ্ছে তো, ডি এর ভেতরে পুরোটা। যদি কোথাও এরকম থাকে ইন্টিগ্রেশন ডি এক্স ওয়াই, তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে, এক্স ওয়াই। যদি কোথাও থাকে ইন্টিগ্রেশন ডি এক্স প্লাস টু ওয়াই, তার ইন্টিগ্রেশন কত হবে, এক্স প্লাস টু ওয়াই। মানে আমি বলতে চাইছি যে ডি এর ভেতরে যতটা থাকবে তার ইন্টিগ্রেশন করলে ওটা বেরিয়ে যাবে। কি, ডি এর ভেতরে যতটাই থাকবে ইন্টিগ্রেশন করলে ওটা বেরিয়ে যাবে। ওখানে তাড়াতাড়ি ডি এর ভেতরে যতটা থাকবে ইন্টিগ্রেশন করলে ওটাই বেরিয়ে যাবে। না না না, এটা তো আমরা এমনিতে জানতাম। ইন্টিগ্রেশন পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কিছু হয় না, পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কিছু হয় না বলে দিলাম। ইন্টিগ্রেশন বাই পার্টস বলে কিছু হয়, তবে সেটা এখন আমরা শেখাচ্ছি না। না, ইন্টিগ্রেশন বাই পার্টস এটা নয়, এটা তো এমনি ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স হয়। ডি ডি ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে, ওয়াই স্কোয়ার। মানে আমি বলছি এটা ধরো শিখেছিস, শুধু আমি একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি যে ডি এর ভেতরে যা থাকবে ইন্টিগ্রেশন হলে ওটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে তোরা ইন্টিগ্রেশন তো এরকম করেছিলিস, ধর ধর আছে এরকম, ধর আছে এরকম 2x স্কোয়ার y ইজ ইকুয়ালস টু, কি আছে, 2x স্কোয়ার। আমি যদি লিখি যে dy বাই dx, তাহলে কত হবে, 4x। তাহলে আমি তো লিখতে পারি এটাকে যে, আমি লিখতে পারি এটাকে যে dy ইজ ইকুয়ালস টু 4x dx, লেখা যায় কিনা, লেখা যায়। বেশ, কোথাও যদি এরকম থাকে, ধর এক্স ওয়াই, ধরো বললো এটাকেই ডেরিভেটিভ করতে হবে, এর ডেরিভেটিভ করতে বলেছে, কিন্তু কার সাপেক্ষে বলেনি, কার সাপেক্ষে বলেনি। আমি কি করব, কার সাপেক্ষে তো বলেনি, যদি বলতো যে টি এর সাপেক্ষে কি অন্য কোনো কিছু সাপেক্ষে, তাহলে আমি করতাম। তখন কি রকম হবে দেখ, আমি ধরেই নিচ্ছি যে এটাকে, এটাকে আমি ধরে নিচ্ছি কি, যে জেড ধরে নিচ্ছি, ঠিক আছে, জেড ধরে নিচ্ছি। তাহলে জেড ধরে নিলে কি হবে, যখন আমরা ডেরিভেটিভ করতে যাই, আমরা কি রকম ভাবে ডেরিভেটিভ করি বল, ডেরিভেটিভ করি কিরকম, এটা হচ্ছে কি এক্স আর ওয়াই দুজনের গুণফল আছে, গুণফল আছে মানে আমরা কিরকম করি, ডিএক্স, ধর আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, আমি টি এর সাপেক্ষে ধরো করছি, সাপোজ আমি করছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে করলে কি হবে দেখ, ডি জেড বাই ডিটি, সরি এটা তো প্রথমে জেড আছে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, করলে কি হবে বল, ইউভি, একটাকে রাখবো একটার ডেরিভেটিভ, প্লাস যেটাকে রেখেছিলাম তাকে ডেরিভেটিভ করছি। মনে পড়েছে, হয়েছে। এবারে আমি কি করব দেখ, ডিটিটাকে না ওই ওই সাইডে নিয়ে গিয়ে গুণ করে দেবো, তাহলে হবে কিরকম, এক্স ডিওয়াই বাই ডিটি, ওই ডিটিটা যাবে তো গুণ হবে, বুঝতে পারছিস না, লিখতে হবে আবার, ঠিক আছে লিখছি, ডিএক্স ডিটি, এটাকে আমি কি করলাম, ডিটি দিয়ে গুণ করে দিলাম এই সাইড থেকে নিয়ে গিয়ে, তাহলে কি হবে, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। এর মানে কি, ডিজেড হয়েছে। আচ্ছা ডিজেড কে কি আমি লিখতে পারি না ডি জেড মানে কি এক্স ওয়াই, জেড মানে কি এক্স ওয়াই,
তাহলে ডি অফ এক্স ওয়াই মানে কি হচ্ছে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। বোঝা যাচ্ছে কি এই ফর্মটা করানোর জন্য আমি এরকম ডি অফ এক্স ওয়াই মানে কি হচ্ছে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। একবার টুকে নে, পরে পরে ইজি হয়ে যাবে। আবার করছি। এর মানে আমি কি বোঝাতে চাইছি, ধর কি আছে, এদিকে শোন, ধর আছে কত টি স্কোয়ার, টি স্কোয়ার আছে তো, যদি বলে যে ডি অফ ডিটি টি স্কোয়ার, তোরা তো সহজেই করে দিবি, টু টি করে দিবি কিনা, হ্যাঁ। ধর আছে কি টি স্কোয়ার, তোদেরকে বার করতে বলেছে কি জানি ডি অফ টি স্কোয়ার, নিচে ডিটি নেই, নিচে কি ডিটি নেই, তাহলে তোদের একটা কাজ হবে কি জানিস, টি স্কোয়ার কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত টু টি, এখানে একটা ডিটি আসতো না, এখানে বোঝা গেল। ধর আছে কত ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই। তোরা কিরকম করবি দেখ, এমনি ডেরিভেটিভ করলে কি করতিস টু এক্স, টু এক্স এক্স এর ডেরিভেটিভ এখানে হবে ডিএক্স, প্লাস এটা ডেরিভেটিভ করলে কত হতো টু ওয়াই, শুধু ওয়াই এর ডেরিভেটিভ কি হয় ডিওয়াই, শুধু ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে কি হয় ওয়ান। এটা তো প্লাস আছে, এটা তো প্লাস আছে, তাই না, প্লাস আছে না, প্লাস আছে মানে কি এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ টু এক্স, মানে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স ইন্টু ডিএক্স, প্লাস ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে টু ডিওয়াই, প্লাস আছে, এটা তো এরকম কোথায় গুণ, এখানে এখানে তো প্লাস আছে, ডি ধর টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, চল করে ফেল, ডি ডিটি এক্স স্কোয়ার ডি ডিটি টু ওয়াই হয়েছে, টু এক্স হয়েছে, টু এক্স, তারপরে কি হবে ডিএক্স ডিটি, চেন রুল, আরে এক্স এর সাপেক্ষে এক্স, বুঝতে পেরেছিস, এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করতাম শুধু টু এক্স হতো, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে ডিএক্স ডিটি হবে না, চেন রুল বলা ছিল না। এরপরে টু কি হবে ডিওয়াই ডিটি এক্স স্কোয়ার টু ওয়াই ডি, এই ডিটিটা যদি গুণ হয় এদিকে কাটাকুটি হয়ে যাবে না, ঠিক আছে। তো কি হবে এটাকে, এটা যদি আমি এখানে নিচে কি ছিল ডিটি ছিল, এই ডিটিটা যদি ওই সাইডে যায় কি হবে ডিটি গুলো চলে যাবে না, তাহলে কি হবে দেখ সেই টু এক্স ডিএক্স টু ডিওয়াই হবে না, ওটাই হচ্ছে, এটা হচ্ছে কি আমরা হচ্ছে কারোর সাপেক্ষে যদি না দেওয়া থাকে শুধু ডি অফ পুরোটা দেওয়া থাকে এরকম আমরা করতে পারি, ব্যাস এটা আমার বলার উদ্দেশ্য ছিল এরকমই। আর কোথাও একটা অঙ্ক আছে, একটি বস্তুর ওপর লেখ, একটি বস্তুর ওপর হ্যাঁ প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ ভেক্টর সমান এক্স এক্স জে ক্যাপ প্লাস ওয়াই আই ক্যাপ, ভালো করে দেখবি এক্স জে ক্যাপ প্লাস ওয়াই আই ক্যাপ, ঠিক আছে। বস্তুটিকে 1,1 থেকে 3,2 বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, কৃতকার্য কত হবে। এই অঙ্কতে কি করব, তাহলে w ইজিক্যালস টু কি হবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আমরা কি করব এফ এক্স
ডিএক্স প্লাস এফ আই ডিওয়াই। জেড যেহেতু নেই এখানে, ওটা হবে না। এবারে কি হবে বল, এফ এক্স, এফ এক্স কে কি লিখবো, এক্স লিখবো না ওয়াই লিখবো? আই ক্যাপে আছে না, আই ক্যাপের সঙ্গে ওয়াই আছে, মানে এটা হচ্ছে কি ফোর্স ভেক্টরের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কোনটা, ওয়াই, মানে এফ এক্সটা হচ্ছে এখানে ওয়াই, কেন এখানে আই ক্যাপ আছে না, আই ক্যাপ আছে, কি হবে ওয়াই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন যে মানে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কত এক্স ডিওয়াই, এক্স ডিওয়াই। আমি যদি একসঙ্গে লিখে নিই, তাহলে কত হবে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। এটাকে এটাকে কি আমি লিখতে পারি, আরে আমরা 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 কি ছিল আগের সব একসঙ্গে ছিল, তাদেরকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন লিখেছিলাম, এখন ইন্টিগ্রেশন দিয়ে সবগুলোকে একসঙ্গে লিখে দিলাম। সেটা মান বসাবো কিরকম দেখছি, y dx প্লাস x dy মানে কি হবে, d of xy হবে কিনা আগে দেখ, চেক কর। d of xy হচ্ছে এটা, দেখ d of xy করে দেখ কত হবে, x dy প্লাস y dx হবে না, হবে তো? তাহলে আমি x dy প্লাস y dx কে d of xy লিখতে পারি। আমি এটা করার জন্য এত সময় এইগুলো করলাম। এবারে এখানে মান বসাবো কিরকম ভাবে, দুটো একসঙ্গে যাবে, 1,1 থেকে 3,2 মান বসাবো কিভাবে, 1,1 থেকে 3,2, বুঝাচ্ছে? আচ্ছা একটু সময় দিচ্ছি, টুকেনে সবাই বোঝার চেষ্টা কর। এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, এক্স ওয়াই হবে শুধু। এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি হবে কত, এক্স ওয়াই, আর মানটা যাবে কিরকম 1,1 থেকে 3,2। তাহলে কিরকম মান বসাবো, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 2, একসঙ্গে, বোঝাচ্ছে কি, একসঙ্গে মাইনাস এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1, 6 থেকে 1 গেলে কত হচ্ছে 5, 6 থেকে 1 গেলে কত হচ্ছে 5। ঠিক আছে, 6 থেকে 1 গেলে 5 যোগ। টুকে নিয়েছিলিস সবাই, নিচেরটা টুকে নিয়েছিলিস? আচ্ছা একটু ফাস্ট টোকার চেষ্টা করবি। এবারে কোশ্চেন দিচ্ছি, একটি বস্তুর ওপর প্রযুক্ত বল F সমান 2x i ক্যাপ প্লাস y x স্কোয়ার j ক্যাপ, y x স্কোয়ার কত হচ্ছে j ক্যাপ, ঠিক আছে, y x স্কোয়ার j ক্যাপ। বেশ, বস্তুটিকে 1,2 থেকে 3,4 বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, কৃতকার্য কত হবে, হয়েছে, কৃতকার্য কত হবে। চল তাহলে কি করব, ইন্টিগ্রেশন কি হবে, 2x dx প্লাস y x স্কোয়ার কি হবে dy,
ওয়াই এক্স স্কোয়ার ডিওয়াই। এটাকে কোনোভাবে করতে পারবি? হুম, এটাকে কোনোভাবে করতে পারবি? কি করে বুঝবো কি হবে এটাকে? হুম, এটাকে কি করব? ওরকম তো ইন্টিগ্রেশন করা যায় না, ওরকম তো ইন্টিগ্রেশন করা যায় না। দেখ আমি চেষ্টা করছি যে এদেরকে কোনোভাবে ওই রকম ভাবে লেখা যায় কিনা, ডি অফ এক্স ওয়াই যেমন যদি লেখা যায়। দেখ প্রথম কথা, একে তো ইন্টিগ্রেশন করা যাবেই না, কেন কি এখানে ওয়াই ডিওয়াই আছে, এক্স স্কোয়ারকে কি করব? যদি আমি দুজনকে মিলিয়ে কোনোভাবে লিখতে পারি তাহলে একটা কাজ করা যেতে পারে, ঠিক আছে? তাহলে একটা কাজ করে, আচ্ছা 2x এর ইন্টিগ্রেশন করলে কত? এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। আচ্ছা হোক, হ্যাঁ এক্স স্কোয়ারের হচ্ছে ইন্টিগ্রেশন, না ডেরিভেটিভ 2x, এক্স স্কোয়ার ওয়াই আছে। দেখ এক্স স্কোয়ার আছে এটা, যদি এটাও হতো কোনোভাবে তাহলে আমি ধরো লিখতে পারতাম যে এক্স স্কোয়ারকে রাখলাম ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই, প্লাস যেহেতু এটা গুণে আছে ওয়াই কে রাখলাম এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x ডিএক্স, ওয়াই 2x ডিএক্স, হতো না? তাহলে এটা হতো যদি থাকতো এরকম ভাবে যে এখানে এক্স স্কোয়ার ডিওয়াই আর এখানে হতো ওয়াই 2x ডিএক্স, তবে গিয়ে এরকম একটা কিছু লেখা যেত, কি? তবে গিয়ে এরকম একটা কিছু লেখা যেত, কিন্তু সেটা তো লেখা যাচ্ছে না এখানে। তো এই কোশ্চেন তাহলে কি হবে? একে সলভ করা যাবে না, একে সলভ করা যাবে না। তো এখন তাহলে আমি কি লিখব? এখন লিখব যে এইভাবে তো লেখা যাচ্ছে না। দেখ শোন ভালো করে, এটাকে ইন্টিগ্রেশন করা যাবে, এটাকে ক্যালকুলেট ক্যালকুলেট করা যাবে, বাট এটাকে ক্যালকুলেট করা যাবে না, করা যাবে না। এটাকে ক্যালকুলেট করা যাবে যদি কোনো একটা ইকুয়েশন অফ পাথ দেওয়া থাকে। যেমন যদি বলি এই এই বস্তুটাকে আমি ধরো কোনো একটা সরল রেখা বরাবর নিয়ে যাচ্ছি। সাপোজ আমি দিয়ে দিচ্ছি কত হবে এখানে, এটাকে আমি দিয়ে দিচ্ছি 3,6 বিন্দু, তবে গিয়ে মিলবে আমার y ইজ ইকুয়ালস টু 2x, এরকম সরল রেখায় যাচ্ছে, কণাটা এই সরল রেখায় যাচ্ছে। তখন আমি কি করব বলতো? কণাটা যদি এই সরল রেখায় যায় তখন আমি, তার মানে কি, এই এই যে কার্যটা করার জন্য আমি একটা পথ পথ বলে দিলাম যে একে এই পথে নিয়ে যেতে হবে। তখন দেখ এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে না, 2x dx, কোনো সমস্যা নেই। এই ইন্টিগ্রেশনের সমস্যা হচ্ছে তো y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আমি এখন কি করব? এটাকে ব্যবহার করব। কিভাবে হবে? ইন্টিগ্রেশন y তো আছে dy, কোনো সমস্যা নেই, এক্স স্কোয়ারটাকে y দিয়ে লেখার চেষ্টা করব। x মানে কত হবে? y বাই 2। কি করবো? এক্সটাকে লিখবো y বাই 2 এর স্কোয়ার, তাহলে হয়ে যাবে কত? y, এটা হবে কত? y এর কিউব বাই কত, সরি y এর স্কোয়ার বাই 4 ডিওয়াই। এবার দেখ এটা কত হবে? y এর কিউব বাই 4 ডিওয়াই। এবার বল এটা ইন্টিগ্রেশন করা যাবে? করা যাবে। এটাকে ইন্টিগ্রেশন করা যাবে না? এবার এবার করা যাবে। তো আমরা দেখলাম একটা জিনিস, এত সময় যে অঙ্কগুলো করলাম আমি দুটো টাইপের অঙ্ক করেছি। একটা হচ্ছে কি যে যদি কিছু অঙ্ক দেখা যাচ্ছে যাকে একটা বিন্দু মানে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু দিয়ে দিলে আমরা কার্য ক্যালকুলেট করে ফেলতে পারছি, কোনো সমস্যা নেই। আবার একটা অঙ্ক দিচ্ছি যেটাতে কোনো পথ না দিলে সেটা ক্যালকুলেট করা যাচ্ছে না। তাহলে দুটো টাইপের কার্য হচ্ছে।
ঠিক আছে, দুটো টাইপের কার্য নয়, দুটো টাইপের বল হচ্ছে। ঠিক আছে, তো এই দুটো টাইপের বলকে আমরা বলবো কি, লেট, যেটা এর পরে লিখিসনি। ঠিক আছে, কোশ্চেনটা তো টুকে নিয়েছিস। চল হেডিং দে এবার। সংরক্ষী বল, অসংরক্ষী বল। সংরক্ষী বলের ইংরেজি হচ্ছে কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। আর অসংরক্ষী বলের ইংরেজি হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, নন কনজারভেটিভ ফোর্স। বেশ, কি লিখবো, যে বল দ্বারা, যে বল দ্বারা যে কোনো দুটি বিন্দুর, যে কোনো দুটি বিন্দুর মধ্যে কৃতকার্য সর্বদাই পথ নিরপেক্ষ। বলছি এর হচ্ছে বাংলা মানে বলছি, পথ নিরপেক্ষ তাকে সংরক্ষী বল বলে। যে বল দ্বারা, যে বল দ্বারা যে কোনো দুটি বিন্দুর মধ্যে কৃতকার্য, যে কোনো দুটি বিন্দুর মধ্যে কৃতকার্য মানে কি, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমি নিয়ে যাচ্ছি, কৃতকার্য সর্বদাই পথ নিরপেক্ষ তাকে সংরক্ষী বল বলে। ঠিক আছে, হয়েছে, সংরক্ষী বল বলে। এখানে কি লিখবো, যে বল দ্বারা যে কোনো দুটি বিন্দুর মধ্যে কৃতকার্য, কৃতকার্য পথের উপর নির্ভরশীল, পথের উপর কি হবে, নির্ভরশীল, মানে একটা পথ দিতে হবে তবে গিয়ে ক্যালকুলেট করা যাবে, পথের উপর নির্ভরশীল। হয়েছে, পথের উপর নির্ভরশীল হবে। ধর আমি, আচ্ছা আর আর একটু লিখে নিই, সংরক্ষী বল দ্বারা কোনো বদ্ধ পথে কৃতকার্য সর্বদা শূন্য হয়, সর্বদা কি হয়, শূন্য হয়। এখানে কি লিখবো, অসংরক্ষী বল দ্বারা কোনো বদ্ধ পথে কৃতকার্য শূন্য হয়ে যেতেও পারে, নাও হতে পারে, তবে এখানে কি হবে, অবশ্যই শূন্য হবে। কৃতকার্য শূন্য হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, আবার নাও হতে পারে। অসংরক্ষী বল দ্বারা কোনো বদ্ধ পথে কৃতকার্য কি হতে পারে, শূন্য হতেও পারে, নাও হতে পারে। হয়েছে,
অসংরক্ষী বল দ্বারা বদ্ধপথে কৃতকার্য শূন্য হতে পারে, আবার নাও হতে পারে। তো সোজা কথায় বলতে গেলে কি হচ্ছে, যে সমস্ত আমি হচ্ছে বল দ্বারা মানে কৃতকার্যটা আমি কোনো পাথ ছাড়াই ক্যালকুলেট করে ফেলতে পারছি, সেগুলো হচ্ছে সংরক্ষী বল। যেমন উদাহরণ কি হবে, এগুলো কিছু উদাহরণ মনে রাখতে হবে, লিখে নিয়েছিলে সবাই? উদাহরণ কি হবে এটা? উদাহরণ হবে মহাকর্ষীয় বল, স্থির তড়িৎ বল, হয়েছে? মহাকর্ষীয় বল বললাম, স্থির তড়িৎ বল বললাম, ঠিক আছে? মহাকর্ষীয় বল বললাম, আর কি বললাম? স্থির তড়িৎ বল বললাম। আর কি হতে পারে? স্প্রিং বল হতে পারে, স্প্রিং বল। যেমন আরো কিছু কিছু বল হতে পারে, যেমন এফ ভেক্টর ইজিক্যালস টু যদি এরকম থাকে 2x² i ক্যাপ প্লাস 3y j ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, মানে কি বলতো, i এর কাছে x আছে, j এর কাছে y আছে, k এর কাছে z আছে, এদেরকে ইন্টিগ্রেশন আমরা কোনো পাথ ছাড়াই করে ফেলতে পারবো। কেন? যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 2x² dx আসবে, কোনো সমস্যা নেই। ইন্টিগ্রেশন 3y dy আসবে, ইন্টিগ্রেশন dz dz আসবে, কোনো সমস্যা নেই। আবার এরকম হতে পারে বলটা f ইজিক্যালস টু কত হতে পারে না, বল হতে পারে x y i ক্যাপ প্লাস x j ক্যাপ। এটা কিরকম আসবে বলতো, যখন ইন্টিগ্রেশন করব y dx প্লাস x dy, মানে কি হবে d অফ xy, নাকি না? তাতেও কি হচ্ছে, পাথ লাগছে না, এরকম যদি ইকুয়েশন থাকে। তাহলে আমাদেরকে দেখতে হবে কি যে যদি কোনো বলের ইকুয়েশন দেওয়া থাকে, সেটা সংরক্ষী বল হচ্ছে কিনা আমরা দেখব কিভাবে, যদি দেখতে পারি যে ওদেরকে আমরা কোনোভাবে ওই রকম ডিফারেন্সিয়ালে আমরা সাজিয়ে ফেলতে পারি, যে ডি অফ পুরোটা, আর যদি i এর কাছে শুধু x, j এর কাছে শুধু y, k এর কাছে শুধু z থাকে, তাহলে তো কোনো সমস্যাই নেই। যদি এলোমেলো করাও থাকে আমরা কিন্তু এভাবে দেখব যে পুরোটাকে ডি অফ কোনো কিছু লিখতে পারছে কিনা, যদি লিখে দিতে পারি তাহলে হয়ে যাবে কি ওটা সংরক্ষী বল, ঠিক আছে? অসংরক্ষী বলের উদাহরণ কি হতে পারে? টান বল, ঠিক আছে? অসংরক্ষী বলের উদাহরণ কি হতে পারে? টান বল, লম্ব বল, ঘর্ষণ বল, ঠিক আছে? টান বল, লম্ব বল, ঘর্ষণ বল। টান বল, লম্ব বল, ঘর্ষণ বল, ঠিক আছে? এই সংরক্ষী বলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যদি আমি কোনো সংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করি, যদি কোনো আমি সংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করি, তাহলে ওই কার্যটা লস হয়ে যায় না, কি হয়, বস্তুতে সঞ্চিত হয়ে থেকে যায়, ঠিক আছে? সঞ্চিত হয়ে থেকে যায়। যেমন তোরা জানিস যে ঘর্ষণ বলের বিরুদ্ধে যদি কার্য করি, তাহলে সেটা হচ্ছে কি, ঘর্ষণ বল আমি ধরো রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছি, ওই শক্তিটা কি হবে, ওই শক্তিটা লস হয়ে যাবে। কিভাবে, যে ওই যে টেনে নিয়ে যাচ্ছি সেটা হবে কি, গরম হবে, তাপ শক্তি, শব্দ হচ্ছে, ঠিক আছে? শব্দ শক্তি এগুলোতে কি হচ্ছে, লস হচ্ছে। কিন্তু ধর আমি কি করলাম, একটা বস্তুকে কি করলাম, এখান থেকে তুলে এতটা উপরে নিয়ে এলাম, এবার যদি ছেড়ে দিই কি হবে, গতিশক্তি পেয়ে যাবে, গতিশক্তি পেয়ে যাবে। তাহলে এই যে আমি উপর থেকে নিচ থেকে নিয়ে এলাম, মানে কি, আমি মহাকর্ষীয় মানে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কার্য করলাম। অভিকর্ষীয় বল একটা কি বল, সংরক্ষী বল। তাহলে আমি সংরক্ষী বলের বিরুদ্ধে যখন কার্য করলাম, সেটাতে একটা শক্তি হিসাবে সঞ্চিত হয়ে যাবে, যেটাকে আমরা কি বলি, স্থিতি শক্তি বলি, পোটেনশিয়াল এনার্জি এর পরে আসবে।
বইতে দেখবি স্থিতিশক্তি কাকে বলে একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি স্থিতিশক্তির এটা আসে কিভাবে, এই বলটা পড়ার পরে সমস্ত বলের জন্য স্থিতিশক্তি আসবে না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, যে সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য হলে সেই কৃতকার্য বস্তুতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে, সেই বস্তুতে কি হবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে, সেই বস্তুতে কি হবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। তাহলে যদি প্রশ্ন দেয় কোন বলের জন্য স্থিতিশক্তি আসে, সংরক্ষী বলের জন্য, যে সমস্ত বল সংরক্ষী বল হবে তাদের বিরুদ্ধে যদি আমি কৃতকার্য করি তাহলে কি আসবে, স্থিতিশক্তি আসবে। স্থিতিশক্তি নিয়ে অনেক ডিটেলসে আগে পরে আলোচনা করা হবে। এখন আমরা কি করব, যে গতিশক্তি, প্রথমে কি করব, গতিশক্তি করব। গতিশক্তি করার পরে কি করব, যে কার্য শক্তি যে থিওরাম আছে, ওয়ার্ক এনার্জি থিওরাম, ওটা আমরা পড়বো, ঠিক আছে, ওয়ার্ক এনার্জি। তাহলে এখানে আমরা আসবো কি না, গতিশক্তি ফার্স্ট। গতিশক্তি, গতিশক্তি ইংরেজি কি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি লিখবি, হ্যাঁ, এম, হ্যাঁ, কাইনেটিক, কাইনেট, কাইন মানে হচ্ছে গতি বোঝায়, ওটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হবে হয়তো। কাইন মানে হচ্ছে গতি বোঝায়, কাইনেমেটিক্স আছে না চ্যাপ্টার। ও আচ্ছা, ওরা তো হচ্ছে ওটা তো ভিডিও এডিট করার একটা অ্যাপ। আচ্ছা লিখ, এম ভরের কোন বস্তুর কি লিখবো, এম ভরের কোন বস্তুর দ্রুতি ভি হলে, দ্রুতি মানে কি, বেগের মান, যে কোনো মুহূর্তে বেগের মানটাই হবে কি ওর দ্রুতি, ঠিক না। ধর এই রাস্তা দিয়ে যাচ্ছে, ওর বেগের মান ধরো এটা, ওর বেগের মান কি, বেগের মান ধরো কত, 10 মিটার/সেকেন্ড, আর দিক এদিকে, দ্রুতি কি হবে, বেগের মান। আচ্ছা, দ্রুতি ভি হলে গতিশক্তি কি হয়, গতিশক্তি কাইনেটিক এনার্জি হয় কত, হাফ এম স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি হয় কত, হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি কি হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। এটার প্রমাণ জানিস, ক্লাস করেছিস, কিন্তু ও তো আমি একটা অঙ্ক করিয়ে দিয়েছি, কিন্তু এখন ডিটেলসই করছি। গতিশক্তি কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে প্রথমে লিখবি কি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, বেশ, হাফ এম ভি স্কোয়ার। এবার আমি একটা কি কিরকম করছি তোরা জানিস, পি ইজ ইকুয়ালস টু কি হয়, এম ভি। পি মানে কি, পি মানে কি, ভরবেগ, ভরবেগ, ভরবেগ মানে কি, ভর গুণিতক বেগ। চলো এটাকে আমি একটু সাজিয়ে লিখছি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ, এম আছে তো উপরে, আবার একটা এম দিয়ে গুণ করলাম, কত হয়ে যাবে, এম স্কোয়ার, নিচে ভাগ করলাম কত, এম দিয়ে ভাগ, কোনো সমস্যা নেই, ওপরে এম দিয়ে গুণ, নিচে এম দিয়ে ভাগ, ইন্টু ভি স্কোয়ার। তাহলে কত হবে, হাফ এম ভি এর স্কোয়ার বাই কত হচ্ছে এম, চলে এম ভি এর, এম ভি মানে কি, পি, তাহলে কত হচ্ছে, পি স্কোয়ার বাই 2m, কত হচ্ছে, পি স্কোয়ার বাই 2m। তাহলে এটাও হচ্ছে কি কাইনেটিক এনার্জির ফর্মুলা, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, পি স্কোয়ার বাই 2m
অথবা হাফ এম ভি স্কোয়ার, এভাবে লেখা যায়। যদি আমি গ্রাফ করি, কিসের গ্রাফ? না কাইনেটিক এনার্জির সঙ্গে ভি এর গ্রাফ। কাইনেটিক এনার্জির সঙ্গে কিসের গ্রাফ? ভি এর গ্রাফ। এটা দেখতে কিরকম? কাইনেটিক এনার্জিকে ওয়াই নিচ্ছি আর ভি কে কি নেবো? এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কিছু একটা এক্স স্কোয়ার। কিসের ইকুয়েশন এটা? সরল রেখা, না অধিবৃত্ত, না পরাবৃত্ত, না উপবৃত্ত? ওয়াই ইজ ইকুয়ালস টু কিছু একটা এক্স স্কোয়ার, একটা একঘাত একটা দ্বিঘাত। একটা একঘাত একটা দ্বিঘাত, অধিবৃত্ত হবে। ঠিক আছে, যেটা একঘাত সেই বরাবর হয় কি অক্ষ। তাহলে একঘাত কোনটা? ওয়াই, তাহলে অক্ষ হবে এটা। বাড়ি গিয়ে দেখবি, ভুলে গেছিস। কাইনেটিক এনার্জির সঙ্গে পি এর গ্রাফ, কাইনেটিক এনার্জির সঙ্গে কার গ্রাফ? পি এর গ্রাফ। কি হবে এটা? এটাও কি হবে? অধিবৃত্ত। দেখ, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কি ওয়াই। কাইনেটিক এনার্জিকে কি লিখেছি? কাইনেটিক এনার্জিকে ওয়াই অক্ষ বরাবর লিখেছি, মানে কাইনেটিক এনার্জি হচ্ছে ওয়াই। আর পি, পি দিয়েছি না, তাহলে পি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার। এটাও কি হচ্ছে? একঘাত, এটা দ্বিঘাত, মানে অধিবৃত্ত। যেটা একঘাত সেই বরাবর অধিবৃত্তের অক্ষ হবে। যেটা একঘাত সেই বরাবর অধিবৃত্তের অক্ষ হবে। একটা ক্লাস পুরো করেছিলাম, সরল রেখা, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত সবই করেছিলাম। যদি আমি গ্রাফ করি কাইনেটিক এনার্জির সঙ্গে ভি স্কোয়ার, তাহলে কি হবে? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কি হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জিটা কিসের মতো? ওয়াই। ভি স্কোয়ারটা কিসের মতো? এক্স। আমি নিয়ে নিয়েছি পুরো ভি স্কোয়ার, কি পুরো ভি স্কোয়ারটাকে আমি এক্স অক্ষ বরাবর নিয়ে নিয়েছি। তাহলে কি হবে? সরল লেখা হবে। সরল লেখাটা কিরকম হবে? মূল বিন্দুগামী। কেন? কোনো সি আছে? নেই। y is equals to m x প্লাস সি। y মানে কত? কাইনেটিক এনার্জি। এখানে নতি হচ্ছে কত? হাফ এম। এক্স হচ্ছে কত? ভি স্কোয়ার প্লাস সি। সি মানে কি? y অক্ষের ছেদিদাংশ। আছে কিছু? নেই, জিরো। তার মানে মূল বিন্দুগামী সরলরেখা হবে। এর নতি কত হবে? নতি হবে ভি স্কোয়ারের সঙ্গে যেটা গুণ আছে m/2। যে ধরনের গ্রাফ দিক, যে ধরনের যাই দিক না কেন করতে হবে এরকম করে। যে ধরনের গ্রাফ দিক, যে ধরনের হচ্ছে যাই দিক না কেন এভাবে করতে হবে। হয়েছে? এবারে দুটো ফর্মুলা বলেছি না আমি? একবার বলেছি কি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? হাফ এম ভি স্কোয়ার। আবার একবার কাইনেটিক এনার্জি কি বললাম? পি স্কোয়ার বাই 2m। তাহলে বল, যদি বস্তুর ভর বাড়ে গতিশক্তি বাড়বে না কমবে? কি হবে? ভর যদি বাড়ে, যদি এখানে এম দেখ, যদি এম বাড়ে গতিশক্তি বাড়বে, যদি এম এখানে বাড়ে গতিশক্তি কমবে। তাহলে কোনটা নেব? তাহলে আমাকে এখানে মেনশন করতে হবে। যখন আমরা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক লিখি তখন আমাদেরকে কি করতে হয়? মেনশন করতে হয়। কিরকম? কি মেনশন করব? যে 1 নম্বর, বস্তুর বেগ অপরিবর্তিত থাকলে, তাই না?
বস্তুর বেগ অপরিবর্তিত থাকলে। তোরা সেই লিখেছিলিস না যে কোনো পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে তাহলে তার রোধ দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক। এখানেও ঠিক একই রকমের, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। বেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল। অসুবিধা আছে? 2, বস্তুর ভরবেগ অপরিবর্তিত থাকলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু 1/m। কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু 1/m। একটা কোশ্চেন দিচ্ছি যেটা হোমওয়ার্ক। একটি বস্তুর ভর অপরিবর্তিত থেকে বেগ যদি 200% বৃদ্ধি পায় তবে গতিশক্তির শতকরা বৃদ্ধি কত হবে? গতিশক্তির শতকরা বৃদ্ধি কত হবে? এই কোশ্চেন কবে করেছি জানিস? এই কোশ্চেন করেছিলাম বেসিক ম্যাথমেটিক্সে। ঠিক আছে, এই কোশ্চেন করেছিলাম বেসিক ম্যাথমেটিক্সে। আর 5 মিনিট সময় নেব, জাস্ট 5 মিনিট। ঠিক আছে, লাস্ট ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম। ঠিক আছে, ওয়ার্ক এনার্জি থিওরাম, এটা হোমওয়ার্ক থাকছে। কোন বস্তুর উপর প্রযুক্ত সমস্ত বল দ্বারা মোট কৃতকার্য। আচ্ছা, আমাদেরকে তো থিওরি তো লিখতে পড়বে না। মোট কৃতকার্য সমান, লিখে দিচ্ছি কি, বস্তুটির গতিশক্তির পরিবর্তন। মানে ডাব্লু অল মানে কি, সবকিছু, ডেল্টা কাইনেটিক এনার্জি মানে কি, সমস্ত বল দ্বারা কৃতকার্য কাইনেটিক এনার্জির পার্থক্যের সমান হবে। কাইনেটিক এনার্জির পার্থক্য মানে কি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। 1 মিনিট, এর সঙ্গে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এটা একটা বিল্ডিং, এটা হচ্ছে কি 80 মিটার উচ্চতার। এখান থেকে আমি করলাম কি 30 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে ছুড়ে দিলাম। এ কি হবে, কিছুটা উপরে গিয়ে নিচে নামবে। যখন এখানে নামবে তখন বেগ কত হবে? ঠিক আছে, বেগের মান কত হবে? এক তো প্রাসের গতি দিয়ে করার চেষ্টা করবি প্রথমে, যেটা তোরা শিখেছিস, প্রাসের গতি দিয়ে। 2 হচ্ছে কি ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়ে। ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়েও সলভ করবে। আরেকটা কোশ্চেন, 3টে হোমওয়ার্ক দিচ্ছি। এটা একটা হচ্ছে কি 10 কেজি ভরের বস্তু, 10 কেজি ভরের বস্তু হয়েছে, 10 কেজি ভরের বস্তু। একে ওপরের দিকে আমি ছুড়ে দিলাম। একে আমি কি করলাম, উপরের দিকে ছুড়ে দিলাম। কততে? উপরের দিকে ছুড়ে দিলাম
50 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড বেগে। এটা লেখা হয়ে গেছে সবার? এটা লেখা হয়ে গেছে। একটা কোশ্চেন হচ্ছে কি, যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে কি 10 কেজি ভরের বস্তু, একে আমি উপরের দিকে ছুড়ে দিলাম 50 মিটার পার সেকেন্ড বেগে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় আছে কত? ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় আছে 100 মিটার উচ্চতায়। এটা কি হবে? কিছুটা উপরে উঠবে, উপরে উঠে কি হবে? আবার নিচে নামবে। এই নিচে পড়ার মুহূর্তে বেগ কত হবে? একবার করবি কোনটা দিয়ে? ওয়ান ডাইমেনশনাল মোশন দিয়ে, 1D মোশন দিয়ে ক্যালকুলেট করবি। আরেকবার করবি ওয়ার্ক পাওয়ার এনার্জি থিওরাম দিয়ে, সরি ওয়ার্ক পাওয়ার এনার্জি বলছি না, ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়ে। তাহলে দুটো কোশ্চেন দিয়েছি, তার আগে একটা আছে যে শতকরা পরিবর্তন কত হবে, আর এই একটা কোশ্চেন দুটো দিলাম যে একটা প্রাসের গতির সঙ্গে রিলেটেড, আর একটা হচ্ছে কি ওই একমাত্রিক গতি উপরের দিকে ছুড়ে দিয়েছি। তো ওয়ার্ক এনার্জি থিওরাম অঙ্ককে সহজ বানানোর জন্য, যেমন এই কোশ্চেনটা যেমন প্রাসের গতিতে যখন ক্যালকুলেট করব, দেখবি কমসে কম অনেক বড় হবে একে যদি আমি ক্যালকুলেট করি, ঠিক আছে। কিন্তু এই কোশ্চেনটা যখন আমি ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়ে করব, 2 লাইনে অ্যান্সার হয়ে যাবে। তো ওয়ার্ক এনার্জি থিওরাম হচ্ছে কি অঙ্ককে সহজ বানানোর জন্য। তো এই পর্যন্ত থাকছে পুরো পরের দিন হলে আমাদের হিসাব যদি দেখা যায় ওয়ার্ক এনার্জি থিওরাম চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে কি যে আরো অঙ্ক আছে, অঙ্ক করলে তো হাজার অঙ্ক করানো যায়, যেমন বৃত্তীয় গতিতে কার্য শক্তি ক্ষমতার অঙ্ক আমি জুড়ে দেবো। হ্যাঁ, এখানে ক্ষমতা একটু করা হয়নি, ক্ষমতাটা বাকি আছে। যেমন আরো আছে কি যে নততল বরাবর আমি ছুড়ে দিচ্ছি, সেক্ষেত্রে মানে ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়ে অঙ্ক করব। তারপরে হচ্ছে কি সংঘর্ষের যে অঙ্কগুলো আছে লাস্টের দিকে, ওটা আমি ভর কেন্দ্র চ্যাপ্টারের সঙ্গে জুড়ে দেব, ঠিক আছে, কলিশন যেটা, ঠিক আছে। রায় মার্টিন কোশ্চেন পেপারটা কিনে নিস সবাই, রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকটা কিনে নিস, ঠিক আছে। আজকেরই বাড়ি গিয়ে সবাই এটাকে ভালো ভালো করে একদম দেখবি, নাহলে সব মাথা থেকে উড়ে যাবে। আর যারা একটু দেরি করে এসছিস দেখে নিস পরে ভিডিও থেকে।